যারা এত উচ্ছ্বাস দেখাচ্ছেন এবং মনে করছেন একটা চুক্তি হয়ে গেলে এটা কিছু করা যাবে না, তাদের জিবুতির মতো একটা ছোট্ট জায়গা। তারা ডিপি ওয়ার্ল্ডের সাথে 2006 সালে একটা চুক্তি করে ইজারা দেয়, এবং এটা কিন্তু 2018 সালে বাতিল করে এবং যুক্তির উপরে দাঁড়িয়ে করা হয়। দেখেন এই যে লালদিয়া এবং পানগাঁও দুটি মানে হস্তান্তর চুক্তি কিছুই প্রকাশ করা হলো না। এখন আমরা শুনছি চট্টগ্রাম বন্দরের যে নিউ টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার তোড়জোড় শুরু করেছে। ডিসেম্বরের মধ্যে নাকি এই চুক্তি আবার হয়েও যাবে। তো আপনাদের কি মনে হয় আপনারা ঠেকাতে পারবেন? দেখুন, আমি একটু এই ঠেকানো নিয়ে একটু কথা বলি। এখানে জিবুতির কথা তপনদা বলেছেন, আমি একটু এই তথ্যটা দেই। এবং আমি এই তথ্যটা আমি বলবো যে যারা এত উচ্ছ্বাস দেখাচ্ছেন এবং মনে করছেন একটা চুক্তি হয়ে গেলে এটা কিছু করা যাবে না, তাদের জিবুতির মতো একটা ছোট্ট জায়গা। তারা ডিপি ওয়ার্ল্ডের সাথে 2006 সালে একটা চুক্তি করে ইজারা দেয়, এবং এটা কিন্তু 2018 সালে বাতিল করে এবং যুক্তির উপরে দাঁড়িয়ে করা হয়। তো এটা আমরা জানি, বাংলাদেশে এ ধরনের বহুজাতিক কোম্পানির কথা আমরা জানি। তারা প্রথমে আসে, ওই টাকায় তারা তথাকথিত উন্নয়ন দেখায়, এগুলো করে সেগুলো করে, কিন্তু আলটিমেটলি যখন জনগণ বিক্ষুব্ধ হয় তখন এটা বাতিল করা যায়। তার মানে আমি এটা বলতে চাইছি, কেউ যদি মনে করেন যে এই চুক্তি করলাম আর তাতে করে আমরা বেঁচে যাব, আমি কিন্তু ইতিমধ্যে প্রথম পার্টে বলেছি এই দাবি এখন থেকে আমরা উচ্চারণ করছি যে শুধু চুক্তি যারা আপনারা যেমন জেবুতির কথা জানেন, ঠিক এমনি ভাবে তারাও তো জানে। তারা ওই শর্তের মধ্যে এমন কোন শর্ত দিয়ে রেখেছে কিনা যে ভবিষ্যতে এটি বাতিল করা যাবে না? হাউ ডু ইউ নো দ্যাট? আচ্ছা, আসছি, আমি কথাটা বলি। আমি ওই কথাটা মনে করিয়ে দিলাম, যতই শর্ত থাকে কিচ্ছু আসে যাবে না। আমি কালে ওদের উদাহরণ দিলাম, 6-এ স্বাক্ষর করার পরে 18-তে বাতিল হয়েছে, সময় লাগতে পারে, এক যুগ লেগেছে। কিন্তু বাঙালির মায়ের ওই যে একটা কথা আছে, দুনিয়ার মায়ের, আমি এটা উচ্চারণ করতে চাইছিলাম না কিন্তু বলতে বাধ্য হলাম। যখন বাংলাদেশের মানুষ দেখবে যে আমরা যে কথা এখন বলছি এটা বাস্তবায়িত হচ্ছে, তখন দেখবেন কেউ এখানে থাকতে পারবে না। আমি এটা রিপিট করি, আমি কিন্তু এই কথা বলছি, এখনই আমরা বলছি শুধুমাত্র চুক্তি বাতিল করবো না, তবে এর সাথে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করব। সুতরাং এটা মনে রাখতে হবে। এইগুলো আমি একটা শেষ দিকে এটা বললে হতো, এটা বলে এবার আমি আসি। আমি এখনো মনে করি যে জনগণ যেভাবে বিক্ষুব্ধ হচ্ছে, আজকেও আমরা দেখতে পাচ্ছি, একেবারে দল মত নির্বিশেষে এইটা গ্রহণ করে। আমি আমার গতকাল একটা কথায় বলেছি, 99% মানুষ এটা মানে আমাদের দাবির পক্ষে, 1% মানুষ থাকতে পারে ওদের পক্ষে, এর বেশি না। সুতরাং এইটাকে উপেক্ষা তারা করতে পারবে না। আমি তাও আরেকটা কারণ বলি, আপনি দেখেছেন যে আমরা কিন্তু অনেক আগেই ওই যে রোড মার্চের কথা বললাম, এবং প্রতিদিন বাংলাদেশে কোথাও না কোথাও আন্দোলন হচ্ছে। আগে আমরা ঢাকা চট্টগ্রাম করেছি, এখন কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে। এবং আমাদের দেখবেন যে ছাত্র, যুব এবং অন্যরা মিলে বন্দর এবং করিডোর রক্ষা একটা আন্দোলন তারাও সূচনা করেছে। আজকেও তারা সভা করেছে, আমাকে ফোনে জানালো যে তারা আগামী একদিন পরে 21 তারিখে দেশব্যাপী তারা বিক্ষোভ ডেকেছে এবং ঢাকার শাহবাগে সমাবেশ, মশাল মিছিল করবে। ঢাকার কথা বললাম। বাম গণতান্ত্রিক জোট আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি 23 তারিখে দেশব্যাপী বিক্ষোভ করব, এবং সরকার যদি দাবি এইখানে না মানে 4 তারিখে আমরা যমুনা অভিমুখে আমরা যাত্রা করব, মিছিল করব। সুতরাং আপনি বোঝেন, যমুনা অভিমুখে যাত্রা মানে তো আমরা যাত্রা করে শেষ করব না। আর ইতিমধ্যে আমি তো বলেছি যে গতকাল কিন্তু অন্যান্য অর্গানাইজেশন গুলো, কিন্তু শুধু আমি আমাদের কথা বললাম, আমি দেখলাম গতকাল ঢাকায় জাতীয় গণফ্রন্ট, যাদেরকে অনেকে হয়তো অত চেনে না, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন তারা করে, কালকে একটা বড় মশাল মিছিল তারা করেছে। চট্টগ্রামে তো স্কপ অভূতপূর্ব কর্মকাণ্ড করছে, এটা বলার অপেক্ষা রাখে না। এখানে বন্দর রক্ষা আন্দোলন তারা এটা করছে। অর্থাৎ দলমত নির্বিশেষে আমাদের এই মুভমেন্টের মধ্যে কিন্তু আমরা আছি। এবং আমি এই কথা পরিষ্কার বলতে চাই, এই যে তপনদা আছেন, উনি কিন্তু অনেক সিনিয়র লিডার। তা সুতরাং ওনারা চট্টগ্রামে যে মুভমেন্ট করছে, এবং ওইখানে একেবারে একজন পতিত যশা নাম বলি, ধরেন আবুল মোমেন ভাই, তারা সহ কিন্তু সবাই এখন নামছে, আমরা তো আছি রাজপথে। তো এইটা মিলিয়ে আমরা চট্টগ্রামের সাথে বা যারা আন্দোলনকারী, আমরা সবার সাথে সমন্বয় করব। সমন্বয় করে ওনারা মন্তব্য করেছেন যে আনু মোহাম্মদ এখন চুপ কেন? আচ্ছা আসি, এটা শেষ করি, ওটা একটা সামান্য বিষয়, ওটা ফ্যাক্টর না। আচ্ছা আসি, এই ক্ষেত্রে যেটা বলছিলাম যে আমরা এইখানে ওনাদের সাথে সমন্বয়, সবাই সমন্বয় করবো, সবাই সবার সাথে সমন্বয় করব। ওনারা যেদিন অবরোধ অলরেডি ইতিমধ্যে গতকাল একটা হয়েছে,
ওনারা সম্ভবত আমি যতটুকু জানি শনিবারে বসবেন, তারপরে কর্মসূচি দেবেন। আমরা সেটা শুনে আমরা কিভাবে সমন্বয় করতে পারি আমরা দেখব, এবং আমরা এই সরকারের আমলে এই ইস্যুতে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেশব্যাপী দিতে বাধ্য হব, সরকার যদি এই জায়গা থেকে না যায়। এখন কথাটা খুব সিম্পল, এখনো আমরা সাধারণভাবে বলছি, যে সরকার বারবার ঐক্যমত্যের কথা বলে, তা সে দেখছে যে সমস্ত অধিকাংশ মানুষ এটার পক্ষে না, তাহলে সে কেন কাজটা করবে? আমি ইতিমধ্যে রায়ের কথা সম্ভবত আগে মানে সরি আদালতে যে মামলা আছে তার কথা কি বলেছে কিনা আমার খেয়াল নাই, তবু আমি একটু রিপিট করি। আমি আজকে অনলাইনে যেটা পড়লাম তাতে দেখলাম যে আজকে সেই মামলার শুনানি ছিল। সেখানে যিনি এই পক্ষের উকিল তিনি এরকম জানিয়েছেন বিচারপতিদের যে মহামান্য আদালত এরকম, এটার পক্ষ তো সব রাজনৈতিক দল, এমনকি সেনা প্রধান এবং অন্যরা, আর আদালতে আছে, তখন কেন এই ধরনের চুক্তি হলো? তা আমি যেটা দেখলাম, যদি এটা যথার্থ হয়, আদালত বলেছে যখন এটা হচ্ছে তা এত তড়িঘড়ি করার তো কারণ আমরা দেখলাম না। আগামীকালও শুনানি, মানে 20 নভেম্বর শুনানি আছে, সুতরাং সম্মিলিত ভাবে চলছে। সুতরাং এই সম্মিলিত আন্দোলনের কাছে পরাজিত করেই এই বিজয় অর্জন করতেই হবে, আমাদের সামনে কোনো বিকল্প নেই। যদি বুঝতাম যে সামান্য এদিক ওদিক করে একটা বিকল্প থাকতো তাহলে হতো। আপনি যেমন এই আলোচনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা আমি ওটা রিপিট করে আগেও বলেছি। আমরা জানি এখন যখন চুক্তি করা হয় বহু দায় মুক্তি থাকে, এমন এমন ক্লজ থাকে যে ভবিষ্যতে এটা বাতিল করতে গেলে দেশকে বড় ক্ষতিপূরণের সম্মুখীন হতে হয়। আমরা জানি এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে, কিন্তু আমি হুঁশিয়ারি উচ্চারণ করি, একটা বর্তমানে যে সরকার, এটা অনির্বাচিত সরকার, এই সরকারের এইটা করার ইখতিয়ার নেই। সে সংবিধানের 106 এইটার ভিত্তিতে যে শপথ নিয়েছে সংবিধান সংরক্ষণ করার এবং সেখানে রুটিন কাজ করে নির্বাচন দিয়ে চলে যাওয়ার। সুতরাং এই ধরনের একটা সরকারের সাথে কেউ যদি কোনো এ ধরনের আমাদের একটা স্ট্র্যাটেজিক্যাল বিষয় চুক্তি করে, তাহলে এটা অবৈধ হবে না। এটা কে বলেছে? আমার ধারণা দেশের আদালত, আন্তর্জাতিক আদালত বাংলাদেশের জনগণের পক্ষেও কিন্তু এই অবস্থান নেবে, এটাই। আর আপনি একটা কথা বললেন, এখানে আনু মোহাম্মদ ভাইয়ের এটা কথা বলা হয়, আমি এটাকে কেউ হয়তো উদ্দেশ্যমূলক বলতে পারেন। দেখেন, আনু মোহাম্মদ ভাই তো একজন ব্যক্তি, উনি কোনো পলিটিক্যাল পার্টির, ওনার একটা ফোরাম আছে। আমি তো দেখতে পাচ্ছি ওই ফোরামে থেকে উনি যতটুকু হোক উনি ওনার যুক্তি বুদ্ধি দিয়ে ওনার কথা বলছেন। আমি ওনার লেখা তো পত্রিকায় পড়লাম, এবং সম্ভবত 1-2 দিন পরে ওনারা ওনাদের ঘরোয়া প্রোগ্রাম করবেন। তো ওনার তো অত বড় পলিটিক্যাল পার্টি নাই। সেটাই একটা কথা, যে কারণে হচ্ছে উত্তর আমি দিয়ে যাই, কারণ এটা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। আমাদের একটা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর খনিজ সম্পদ রক্ষা কমিটি ছিল, এখনো নাই তা বলবো না, কিন্তু অনেকদিন ধরেই অ্যাক্টিভ, এটা নানা কারণে। কিন্তু আমি এই কোশ্চেন তুলে এইখানে কোনো ব্যক্তিকে বা কোনো কিছুকেই সামনে আনা অপ্রয়োজনীয়, বরঞ্চ যারা এই কথাগুলো বলছেন আমি তাদের প্রতি বিনীত অনুরোধ করব যে আসেন, মাঠে নামি, যে যেখানে আছেন, দল মত নির্বিশেষে আপনি আপনার প্ল্যাটফর্মে নামেন, আমাদের প্ল্যাটফর্মে আসতে হবে না। কারণ আমরা যদি এইরকম একটা কাজ মানে যেটা আমার বিবেচনা এটা অবৈধ কাজ, আমার বিবেচনা এটা অগণতান্ত্রিক কাজ, আমার বিবেচনা এটা স্বাধীনতা সার্বভৌম বিরোধী কাজ, আমার বিবেচনায় সাম্রাজ্যবাদের কাছে জাস্টপ লিখে দেওয়া কাজ। তাই এই কাজটা বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা বুঝতে পারছেন, তারা যার যার জায়গায় থেকে মুভমেন্টে নামেন এবং আমরা সরকারকে বাধ্য করি ওই পথ থেকে সরে আসার জন্য। এটাই হচ্ছে এখনকার প্রধান কাজ বলে আমি মনে করি। জি, তপন দত্ত, আপনার কি মনে হয় এই বন্ধন নিয়ে যারা সবসময় অনেক বেশি সোচ্চার থাকেন তারা কিছুটা রহস্যজনকভাবে নীরব রয়েছেন বা কম সরব আছেন? না, আমার তা মনে হয় না। আমার যেটা ভাবি যে বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব সম্ভবত আনু মোহাম্মদ, তিনি প্রতিনিয়ত পত্রপত্রিকায় লেখালেখি করছেন বন্দর নিয়ে। এখন তিনি আগেও করেছেন, এখনো করছেন। তারপরে আমি রাস্তায় নেমে মিছিল করে, এটা আমার সংগঠনের কাজ, আমার ঐক্য শ্রমিকদের কাজ। আনু মোহাম্মদকে তো আমি যদি সেইভাবে বলি যে তিনি মিছিল করে হাত তুলে তুলে আমার দাবি মানতে হবে এটা বলবেন, এক একজনের কাছে এক একজন, আমরা তো সেটা আশা করতে পারি না তার কাছে। তিনি বক্তব্য দিয়ে কথা বলে সেমিনার করে চিটাগাং আসছেন তিনি, আমি গেছি সেটা শুনতে। তো তিনি এই বক্তব্য দিয়ে তার কথাগুলো বলছেন। সোজা কথা এখন হচ্ছে, তিনি যদি ভুল করুক, উনি আগেও থাকেন, আমি সেটা বলছি না, কিন্তু তিনি এখন বন্দর রক্ষার জন্য আন্দোলন করতেছেন, তার কথা তার মতো করে বলছেন। এটা বন্দরের বিরুদ্ধে যাচ্ছে না, এই সরকারের ভূমিকার বিরুদ্ধে যাচ্ছে বরং। কাজে আমি আর কারো দোষ দেবো না।
আর যারা প্রশ্ন করছেন তারা হয়তো এগুলো সব জানেন না, কিন্তু আমরা বলবো যে না, এগুলো আপনারা এই ভাবনার মধ্যে আনবেন না যে আমি যদি কারো কাছ থেকে 16 আনা আশা করি 16 আনা পাবো, আর কারো কাছ থেকে আমি 1 আনা আশা করতে পারি 1%, তার কাছ থেকে আমি 1%, এইটাও আমার আন্দোলনকে সহায়তা করবে। আজ আমি কারো সমালোচনা এখানে করতে চাই না, তার বিভিন্ন বক্তব্য নিয়ে আমার কথা থাকতে পারে, বলতে পারে, কাজে এটা আমি মনে করি না এটা তিনি করছেন। জি জি, রুহুল হোসেন প্রিন্স, আপনি বলছিলেন এটা আমাদের এই চুক্তি যদি হয়, বন্দর যদি আমরা বিদেশিদের কাছে দিয়ে দেই, তাহলে এটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। একটু ব্যাখ্যা করবেন নাকি জিনিসটি? কারণ এটা আমরা বুঝি যে এটা আমাদের হার্ট লাইন, আমাদের অর্থনীতির হার্ট লাইন এখানে। তো এটা বিদেশিদের কাছে দিয়ে দেয়া, আমরা আগে থেকেই শেখ হাসিনার আমলেও শুনেছি তিনি অভিযোগ করেছেন সাদা চামড়ার লোকেরা তার কাছে বন্দর চায়, সেন্ট মার্টিন চায়, তিনি দিয়ে দিতে পারলে আজীবন ক্ষমতায় থাকতে পারবেন। অনেকেই অভিযোগ করেন ডক্টর ইউনূস আসছেনই এই উদ্দেশ্য নিয়ে। তো সেখানে আপনি যখন দেখেন স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, তখন কোথাও কোনো মিল খুঁজে পাওয়া যায় কিনা? না, দেখুন, আমি এখনকার প্র্যাকটিক্যাল ঘটনা আসতে চাই, কারণ এখন আমরা যে জায়গায় পৌঁছে গেছি, এখানে কে কি করেছে দোষারোপ পাল্টা ওই জায়গাটার সময় এখন নাই। কিন্তু প্রসঙ্গক্রমে বলি, ডিপি ওয়ার্ল্ডের সাথে এর আগের সরকারও কিন্তু এটা করার প্রচেষ্টা নিয়েছিল, এটা আমরা জানি, এর আগে নিয়েছিল। কিন্তু হয় কি, একটা যদি সে নির্বাচিত বা জনগণের কিছুটা হইলেও তার স্বৈরাচারী মনোভাবক যাই হোক পক্ষের থাকে, তখন সে এগুলোকে তার ভাবতে হয়। আর অনির্বাচিত সরকারকে সে ভাবতে হয় না। আর যাদের মধ্যে একটা বিরাট অংশ এই পশ্চিমা ধ্যান ধারণার মানসিকতা পোষণ করে, তারা তো এই কাজটাই করতে চাইবে, এটাই স্বাভাবিক। এখন আমি যে আগে কথা বলেছি তার দুইটা দিক মাত্র তুলে ধরি, অনেকগুলো কথা বলে, আমি অনেক দিকে যাচ্ছি না। নাম্বার 1, দেখেন, আমাদের সমুদ্র বন্দর তো আমাদের লাইফ লাইন, এটা আমরা জানি, এবং চট্টগ্রামটাই তো আমাদের একটা প্রধান বিষয়। তো এখন আমরা যাদেরকে বিদেশিদেরকে ইজারা দিলাম, কোনো কারণে বাংলাদেশকে যদি সংকটে ফেলতে চায়, তাহলে স্ট্র্যাটেজিক জায়গায় তারা যদি সংকট তৈরি করে, তাহলে পুরো দেশের অর্থনীতি একটা সংকট।